আপনার কথা শুনতে পাচ্ছি না। Recording in progress. রোল কল করছি তোমাদের। নাম্বার 1, Yes sir. 2 আচ্ছা, 3, Present, sir. 4, Present, sir. 5, 6, Present, sir. 7, 8, 9, Yes, sir. Roll 10, 10, Roll 10. 11, Present, sir. Roll 11. 12, 13, Present, sir. 14, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, 25, Yes sir. 25. 26, 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, 33, 34, Yes, sir. 35, Sir. 36, 37, Yes, sir. Yes, sir. 36. 36 আছে না, 37 ও আছে। Yes, sir. Okay, 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, 44, Yes, sir. 45, 46, 47, Present, For- sir. 45 আছো না? Sir, 45. 44, sir. 44 আছো, 45 কি আছো? 45, 46, 47, Present, sir. 47. 40, okay, 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, 51, আচ্ছা 51 এখানে 50 বন্ধ আছে। 13 batch 20, Yes, sir. 13 batch 29, 12 batch 47. অ্যাবসেন্ট রোলগুলো আরেকবার বলছি। রোল নাম্বার 2, 16 batch roll 8 আছে 15 batch রোল 8, sir. 16 batch 16 batch, ওকে। আচ্ছা আমি রোল কল আরেকবার করছি যাদের মিস আছে অ্যাবসেন্ট। রোল নাম্বার 2, 5, 7, 12, 14, 24, 26, 32, 33, 43, 44, 44 আছে, 45, Yes, sir. 45. 45 আছে, 46, হ্যাঁ বলো। ওকে, Sir. হ্যাঁ বলো, শুনতে Sir, পাচ্ছি। roll 33 miss. ঠিক আছে,
স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমাদের সিটির বদলে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো সেটা আমরা কোথায় সাবমিট করব? টিমসে? ইমেল করতে পারো আমাকে, কোনো সমস্যা নেই। আমি অ্যাসাইনমেন্ট এখন বলে দিচ্ছি তোমাদেরকে। ওকে সেটা স্যার। হলো তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা হলো সেটা হলো তোমার তো চ্যাপ্টার কোনটা পর্যন্ত শেষ হলো আমাদের? লাস্ট চ্যাপ্টার 6 মনে হয়, তাই না স্যামুয়েল স্যার? তাই না? চ্যাপ্টার 6 শেষ হয়েছে এখান পর্যন্ত, চ্যাপ্টার 6 ছিল এখানে। চ্যাপ্টার বলতে পারবেন স্যার, টপিকটা বলতে পারবো। আমরা লাস্ট করেছি ইফেক্টিভ মাস। হ্যাঁ এগুলো সবই চ্যাপ্টার 6 এর মধ্যে, ঠিক আছে? সো একদম শুরু থেকে এখন পর্যন্ত যে সিলেবাস আছে এই সিলেবাসের রেলিভেন্সে, ঠিক আছে, এই সিলেবাসের রেলিভেন্সে যে কোনো জায়গা থেকে তোমাদের প্রত্যেককে 5টা করে প্রবলেম, প্রবলেম মানে বুঝতে পারছো, ম্যাথমেটিক্যাল প্রবলেম, 5টা করে ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা এনিওয়্যার যে কোনো জায়গা থেকে কালেক্ট করে জমা দিতে পারো। প্রথম কোশ্চেনটা বুঝতে পারছো? ফার্স্টলি অ্যাসাইনমেন্টটা ওকে স্যার, হ্যাঁ আমরা মানে 5টা প্রবলেম খুঁজে নিতে হবে, এই পাঁচটা প্রবলেম ফাইন্ড আউট করবে, এগুলো রিলেটেড। হ্যাঁ যেমন ধরো কেউ হয়তো মনে করলো ঠিক আছে আমি হলের উপর একটা দিলাম ম্যাথ, হ্যাঁ বা এরকম কিছু। নাও দ্য কোশ্চেন ইজ আমি কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করবো মার্কিং এর ক্ষেত্রে, যেটা তো স্বাভাবিক তোমার নেট থেকে বা বই থেকে দিবা। ফর এক্সাম্পল হলের অঙ্ক যদি আমি বলি, হলের অঙ্ক খুঁজে বের করা এত ইজি না যে অঙ্কটা দেখলে যে কেউ সহজে বুঝতে পারে। বোঝা গেছে? এই অঙ্কগুলোতে গেলেই দেখবা যে অঙ্কগুলা বোঝা অনেক কঠিন। হ্যাঁ তো তোমাদের দুইটা কাজ, একটা হচ্ছে কোশ্চেনের অঙ্কটা যেন বোঝা যায়, যেখান থেকে কোশ্চেন তুলে অ্যান্সার তুলে নিয়ে আসবা অঙ্কের সলভ সহ, যে কোনো জায়গা থেকে নিতে পারো, যে কোনো বই থেকে, ইন্টারনেট থেকে। 3টা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে অবশ্যই সিলেবাসের আমাদের রেলিভেন্ট হতে হবে, যেটা আমরা পড়াইছি, তাই না, যাতে যে কেউ বুঝতে পারে ওই জিনিসগুলো। সেকেন্ডটা হলো যে সেটা যেন খুবই স্ট্রেট কাট, খুব সিম্পল হলে স্বাভাবিকভাবে মার্কস খুব একটা পাবা না। জাস্ট একটা ইকুয়েশন ডাটা সব বসায় দিলা, সেখানে বোঝার কিছুই নেই, রাইট? তার মানে ম্যাথটা তুমি কতটা স্ট্যান্ডার্ড ম্যাথ খুঁজে বের করতে পারছো। আরেকটা হচ্ছে নেটে অনেক সময় ম্যাথ প্রবলেম সলভ করা থাকে যেগুলো হয়তো ভুল থাকে অথবা অনেকগুলো স্টেপ মিসিং থাকে। তো অবশ্যই তোমাকে সেটা ক্লিয়ার করে দিতে হবে, যদি স্টেপ মিসিং থাকে স্টেপগুলো করে দিতে হবে, আর যদি তুমি ওয়েল স্টেপ পাও সেটা তো দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট সেটা ক্লিয়ারলি বোঝা যেতে হবে। তার মানে কে কতটা 5টা অঙ্ক যে কোনো জায়গাতে আনতে পারো, বা অঙ্কগুলো গোছানো কিনা এবং ইয়ে কিনা। স্বাভাবিকভাবে যদি কেউ কারোটা কপি করে এটা খুব ইজি হবে আমার জন্য, যেহেতু এটা ম্যাথ, আমি একটা দেখে গেলেই বুঝতে পারবো যে ম্যাথটা একটু আগে দেখে আসছি কোনো একটা খাতায়। তো সেটা করার কোনো প্রয়োজন নাই, জাস্ট একেবারে যতগুলো লেকচার এখন পর্যন্ত পড়ানো হয়েছে আমি আজকে দিয়ে দিব চ্যাপ্টার 6 পর্যন্ত সবগুলো স্লাইড আবারও। তো সেগুলো তোমরা সেখান থেকে ম্যাথ করে দিবা, এটা শনিবারে জমা দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি চাও এগুলো কোথায় দিয়ে দেবেন? আমি তোমাদের সিআরকে দিয়ে দিব, সিআরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এখন তোমরা কি শনিবারে জমা দিতে চাও নাকি আর একটু টাইম চাও? স্যার সোমবার কোন থাকলে একটু ভালো হতো আর কি। ফাইন, বাট যে টাইমটা নিবা সেটা ইয়ে করে রাখবা আর কি, ধরো সোমবার রাত 12টার মধ্যে তোমরা আমাকে ইমেল করে দিবা। যদি আমি কারোটা না পাই আমি মঙ্গলবারে জানাবো, ঠিক আছে? আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, দিয়ে দিবা। আচ্ছা একটা জিনিস হলো যে আমি তোমাদের যে পড়াচ্ছি স্লাইড গুলো গেলে দেখবা যে আমি এভাবে অনেক সময় স্লাইড নাম্বার রাখছি 10, 9, 10, 20 এভাবে। হ্যাঁ এখানে 10 হচ্ছে তোমাদের লেকচার নাম্বার। বেসিক্যালি যেটা হয় যে যেহেতু তোমাদের ফার্স্ট টাইম, আমি অনেক কিছুই আসলে অনেক ডিপে যাচ্ছি না এখনো। হ্যাঁ এগুলো তোমার এই যে 10, 19 যেটা, এটা বেসিক্যালি 19 নাম্বার লেকচার, ইন ডিটেল হয়ে যাবে। হ্যাঁ তোমাদের কথা আমি এখন 19, 20 কে এক লেকচারে পড়াচ্ছি। হ্যাঁ বেসিক্যালি আমি এগুলোর কিছু ডিটেলস এ চলে যাব হয়তো নেক্সট সেমিস্টারে গিয়ে, যেহেতু আমাদের ওবিতে এগুলোকে স্ট্রাকচারে নিয়ে যেতে হচ্ছে, সে কারণে আমরা এইভাবে লেকচার গুলো তৈরি করছি। সো কনফিউজ হওয়ার কিছু নাই, মানে ব্র্যাকেটে যে লেকচার নাম্বার গুলো সেগুলো হচ্ছে আমাদের ফিউচারে এগুলো অনেক ডিটেইল হয়ে যাবে আরো হোপফুলি নেক্সট সেমিস্টারে আমার। সো সেজন্য এভাবে করেছি। সো আজকে আমরা শুরু করব সেমিকন্ডাক্টর নিয়ে। আমরা এখন পর্যন্ত মেটালে আছি। হ্যাঁ বলো। স্যার রোল 12 স্যার, নেটের প্রবলেমের জন্য স্যার ঢুকতে দেরি আচ্ছা হয়েছে। আচ্ছা তুমি পরে ইয়ে করে দিও, টেক্সট করে দিও। আমি এখন ওই ফাইলই বন্ধ এখন ওপেনিং। 12 তো মনে থাকবে, আমার অসুবিধা নেই। স্যার আরেকটা কথা, হ্যাঁ 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 বলো। স্যার আমাকে টিমসে অ্যাড করা হয়নি, রোল 33। টিমসে তোমাদের 67 জনকে অ্যাড করা হয়েছিল টোটাল, তোমাদের কিন্তু রেজিস্টার্ড স্টুডেন্ট 67। মাইক্রোসফট টিমসে এমই 323 এই টিমে স্যার আমিও নেই। বুঝি নাই। এমই 323 এর টিমে মাইক্রোসফট টিমসে স্যার আমিও নেই। আচ্ছা আচ্ছা টিমের কথা তোমাদেরটা না, স্যার স্যার আমি তোমাদেরটা তো এখন ইয়ে করি নাই ঠিক মতো, আমি 2-1 করছি, তোমাদেরটা এখন চেক করি নাই, 3-2 এখনো চেক করা হয়নি আমার, কারণ টিমে তো তোমাদেরকে এখন কিছু দেই নাই, বুঝতে পারছো?
ওই জন্য চেক করা হয়নি, অসুবিধা নেই এটা কোনো। ওটা আমি দেওয়ার আগে চেক করে দিব, দিলে আর না হলে তোমাদেরকে তো এমনিতে আমি অ্যাসাইনমেন্ট তো বলে দিলাম, তোমরা ইমেলই দিয়ে দিতে পারবে আমাকে, ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব। তোমাদের ফাইনাল এক্সাম কি অফলাইন হবে মনে হয় নাকি অনলাইন? প্রথমে তো স্যার অফলাইনে হওয়ারই কথা ছিল, কিন্তু স্যার এখন কোভিড-19 সিচুয়েশন যেদিকে যাচ্ছে এখন স্যার বলা কঠিন। ভালো করে পড়াশোনা করো, বিকজ ইটস আ হার্ড কোর্স, বুঝতে পারো রাইট? এটা অনেক ডিফিকাল্ট কোর্স, যদি এবং খুব ইন্টারেস্টিং। যদি অফলাইন হয় দেন ইট উইল নট বি ইজি গোয়িং কোর্স, রাইট? সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এবং যদি অনলাইন হয় তাহলে আমি একটা কাজ করব, যেটা হলো এটা আমার প্রয়োজনে আমি করবো, এটা ডিরেক্ট গ্রেডিং না, আমি তোমাদের একটা ভাইবা নিব, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যে তোমরা কি পরিমাণ বুঝতে পারছো, আসলে কার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটা, এটা আমার একটু জানা থাকা প্রয়োজন। সেটা আমি এনি টাইম নিতে পারি, জানাই দিব আগে। তোমরা ক্লাসের সাথে থাকো, তো যখন আমি নিব ভাইবা 5 মিনিটস করে আমি স্লাইড ওপেন করে কোশ্চেন করে যাব বোঝার জন্য যে কি আসলে কতটুকু বুঝতেছে। একটা টাইম দিয়ে ধরো আমি এক্সাম শেষ হওয়ার 2 সপ্তাহ আগে একটা ভাইবা নিব, বুঝা গেছে? সো ওটার মাধ্যমে আমি জাজ করার চেষ্টা করবো যে কার আন্ডারস্ট্যান্ডিং কেমন, গ্রেডিং তো অবশ্যই এক্সাম বেসে হবে। আচ্ছা যাই হোক, আমরা আজকে চলে যাচ্ছি আমাদের সেমিকন্ডাক্টরে। আমরা মেটালে ছিলাম, মেটাল শেষ করেছি। সো মেটালের ব্যান্ড স্ট্রাকচার আমরা দেখেছি অলরেডি। আমরা আজকে সেমিকন্ডাক্টরের ব্যান্ড স্ট্রাকচার শুরু করব। কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। So, metals are characterized by partially filled valence band, and the electrons in this band give rise to the electrical conduction. আমরা এগুলো আগেই দেখিয়ে আসছি তোমাদের, যে মেটালের যে ভ্যালেন্স ব্যান্ড থাকবে সেটা হচ্ছে কি থাকবে বলতো? partially filled অথবা ওভারল্যাপিং, রাইট? দুটো আমরা এক্সপ্লেইন করেছি। আমরা অক্সাইডের ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার পাই। আর এটা কত বলতো, মনোভ্যালেন্ট নাকি ডাইভ্যালেন্ট বলতে পারবা? মনোভ্যালেন্ট নাকি ডাইভ্যালেন্ট? মনোভ্যালেন্ট। মনোভ্যালেন্ট। আচ্ছা এই স্লাইড গুলো কি তোমাদেরকে দেখাইছি? এখানে কয়েকটা স্লাইড ছিল, কনসিকুয়েন্স অফ দ্য ব্যান্ড মডেল। এই স্লাইড গুলোকে দেখাইছিলাম, কনসিকুয়েন্সেস অফ দ্য ব্যান্ড মডেল। বলতে পারবা ইফেক্টিভ মাসের আগে দিয়ে? মাসের আগে না স্যার। হ্যাঁ দেখানো হয়েছে স্যার, ব্যান্ড মডেল কনসিকোয়েন্স ইফেক্টিভ মাসের আগে না স্যার। আচ্ছা এটা আমার একটা মিস হয়েছে, কিছু না, নরমাল, তবে একটু দেখা যায়। আমরা বলেছিলাম যে ইফ দ্য হাইয়েস্ট ব্যান্ড ইজ ফিল্ড, ইলেকট্রন ক্যান নট ড্রিফট থ্রু দ্য ক্রিস্টাল। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো তোমরা, কন্ডাক্টিভিটিটা কখন হয় বলো তো? ইলেকট্রন ভ্যালেন্স থেকে কন্ডাকশনে গেলে নাকি কন্ডাকশন টু কন্ডাকশন ফ্লো করতে থাকে? কন্ডাকশন ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড ফ্লো। রাইট। সো অনেক সময় কিন্তু অনেক জায়গায় পড়লে মনে হয় যে আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকি ইলেকট্রন শুধু ভ্যালেন্স থেকে কন্ডাকশনে যাচ্ছে, ওটা কিন্তু বেসিক কন্ডাকশন, ঠিক আছে? আমার কন্ডাকশনটা স্টার্ট করছে, বাট এরপর কিন্তু ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ড্রিফট করতে থাকে, ঠিক আছে? এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, সো ইফ দ্য হাইয়েস্ট ব্যান্ড ইজ ফিল্ড, ইলেকট্রন ক্যান নট ড্রিফট থ্রু দ্য ক্রিস্টাল। তার মানে এটা ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ডের কথা বলা হচ্ছে, ইলেকট্রন ড্রিফট করতে পারবে না when an electric field is applied. So an electron must absorb an energy in order to move. একটা হলো তার হায়ার ব্যান্ডে চলে যাওয়ার জন্য, যেখানে তার স্পেস আছে, তারপর হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ইলেকট্রন মুভ করতে পারে। A completely occupied band, higher energy states are not allowed. We exclude the possibility of electron jumps into higher band. যদি আমাদের হায়ার ব্যান্ডটা কমপ্লিটলি ফিল্ড হয়ে যায় তখন আমরা কি বলি? মেটাল, সেমিকন্ডাক্টর না ইনসুলেটর? ইনসুলেটর, রাইট? আমাদের যদি হায়ার ব্যান্ডটা ফিল হয়ে যায় তাহলে ইনসুলেটর। আর সলিড মিনস হাই ব্যান্ড ফিল ইজ কমপ্লিটলি অকুপাইড বাই ইলেকট্রনস আর দেয়ারফর ইনসুলেটরস। যেটা ছবি থেকেই বলি আবারও, সেটা হচ্ছে যখন কমপ্লিটলি ফিল হয়ে যায় তখন সেটাকে আমরা ইনসুলেটর বলি। মেটালের ক্ষেত্রে হয় ওভারল্যাপিং হবে, অথবা আমরা মনোভ্যালেন্টের ক্ষেত্রে দেখিয়েছি যে গ্যাপ থাকবে। সেমিকন্ডাক্টর তো আমরা দেখবো। এখানে ছোট একটা বিষয় আসলে মেনলি উল্লেখ করেছিলাম, সেটা হলো যে মনোভ্যালেন্টের ক্ষেত্রে এটা তো ভ্যালেন্স ব্যান্ড, রাইট? মনোভ্যালেন্স হিসেবে কন্ডাকশন ব্যান্ড কি ওভারল্যাপ করছে না আরো উপরে আছে? আরো উপরে আছে। আরো উপরে আছে। আমরা যদি এই ছবিটাতে যাই তাহলে দেখো
যে মনোভ্যালেন্সের ক্ষেত্রে ব্যান্ডটা উপরে আছে, ডাইভ্যালেন্টের ক্ষেত্রে কেন নিচে নেমে আসলো, তাই না? যদি নিচে নেমে না আসতো তাহলে কি ইনসুলেটর হয়ে যেত না? s2 অরবিটালটা ফিল হয়ে যাওয়ার কারণে আছে। এর ওয়ান অফ দ্য রিজন ইজ যে যখন দুইটা করে ইলেকট্রন আসে তখন ইলেকট্রন গুলা ডাইভ্যালেন্ট অ্যাটমের ইলেকট্রন গুলো কম্পারেটিভলি লুজলি অ্যাটাচড থাকে, নিউক্লিয়ার বাইন্ডেড থাকে। এবং সেই কারণেই বেসিক্যালি তোমার এনার্জি গ্যাপটা একটু কমে যায়। এই যে এখানে মেনশন করেছি এটা কোথাও, এই যে এটা, this occurs due to the weak binding force of the valence electron on their atomic nuclei. আরো স্ট্রংলি অ্যাট্রাক্টেড থাকার কথা না, নাম্বার অফ প্রোটন ইলেকট্রন বাড়ার কারণে বুঝতে হচ্ছে অ্যাট্রাকশন। জি স্যার। সেটা আমরা বলি এনার্জি ক্যালকুলেটের সময়, বাট আমরা যখন ইয়ে করি কি বলে, আমরা যখন কন্ডাক্টিভিটি চেষ্টা করি ভোল্টেজ অ্যাপ্লাই করে, তখন S2 আমাদের স্টেবিলিটি দেয়, কিন্তু S1 ইলেকট্রনের চেয়ে S2 ইলেকট্রনটা ফ্লো করে ইজিলি। বোঝা গেছে? S1 এর চেয়ে S2 ইলেকট্রনটা ফ্লো করে ইজিলি কম্পারেটিভলি, যে কারণে তোমার এখানে ওইটা কি ইন্ডিকেট করা হয়েছে বলে আমার মনে হয়। কারণ বেসিক্যালি ওটা যেটা বলছো ওটা কিন্তু ওভারঅল নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন যত বাড়তে থাকবে ওভারঅল অ্যাট্রাকশন ফোর্স টোটাল এফ বাড়তে থাকবে, রাইট? বিকজ আমার ফোর্সের গুণফলটা বাড়ছে। কিন্তু তুমি যদি একটা স্পেসিফিক প্রোটনের সাথে ইলেকট্রনের চিন্তা করো তাহলে অবশ্যই সেই যুক্তিটা এখানে আর খাটবে না। এখানে আমরা দেখছি S1 এর সাথে কতটা বাইন্ডিং, S2 এর সাথে কতটা বাইন্ডিং, ঠিক আছে? তখন কিন্তু একই ফোর্স খাটতেছে না। সে S1 কে যত স্ট্রংলি ধরতে পারবে, ওখানে যখন দুইটা ইলেকট্রন আসবে দুইটাকে একই সাথে ধরতে পারবে না। তোমরা ডিফারেন্সটা বুঝতে পারতেছো? একটা হচ্ছে যে সবাই মিলে যত বাইরে ইলেকট্রন বাড়তেছে ওভারঅল একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট করতেছে। কিন্তু সেন্টারের অ্যাটমটা প্রথম অরবিটালে ইলেকট্রনকে যেই ফোর্স দিয়ে ধরে রাখছে, বাইরের ইলেকট্রনগুলোকে সেই ফোর্স দিয়ে ধরে রাখে নাই। কিন্তু বাইরের দিকে যত লোয়ার ফোর্সে ধরে রাখা ইলেকট্রন দিয়ে যাচ্ছ তত ওভারঅল অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, মানে স্যার যদি দুটো ইলেকট্রন থাকে তবে যে ইলেকট্রনটা একটু ভেতরের দিকে আছে সেটা বাইরের ইলেকট্রনকে অনেকটা স্ক্রিন করে রাখবে, স্ক্রিনিং ইফেক্টের জন্য এনার্জি। এখানে বেসিক্যালি যেহেতু আমরা আনসার্টেনটির কারণে আমরা কোন ইলেকট্রনকে স্পেসিফিকলি বলতে পারি না, ইলেকট্রন একটা সি এর মতো মুভ করে, সে কারণে স্পেসিফিকলি বলা হয় যদি একটা ইলেকট্রন থাকে ফুল ইলেকট্রন সি এর উপর যে অ্যাট্রাকশন হবে, যদি দুইটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সি এর উপর বাইন্ডিং ফোর্সটা কম হবে। কারণ বেসিক্যালি আমরা আনসার্টেনটি লয়ের কারণে আমরা কখনো বলতে পারবো না যে প্রথম ইলেকট্রনটা অরবিটালের নিচের দিকে ঘুরতেছে, সেকেন্ড ইলেকট্রনটা অরবিটালের বাইরের দিকে ঘুরতেছে, সেভাবে আইডেন্টিফাই করা যায় না। বাট ওভারঅল যে ইলেকট্রন সি তার উপরে অ্যাট্রাকশনটা কমে যাবে। বুঝে গেছে? তার মানে একটা সিঙ্গেল ইলেকট্রন যদি এস অরবিটালে থাকে, তারা যত ইজিলি মুভ করবে একটা এক্সটার্নাল ফোর্সের আন্ডারে, দুইটা করে ইলেকট্রন থাকলে ইলেকট্রন নাম্বার যখন ডাবল হয়ে যাবে তখন সেই ইলেকট্রন ফ্লো ক্যাপাসিটি ইজিলি বেড়ে যাবে আরো। এটাই খুব ন্যাচারাল, বিকজ সে হচ্ছে একটা মুভিং ফোর্স, তার উপর অ্যাট্রাকশনটা কনস্ট্যান্ট ভেতর থেকে নাম্বার অফ নিউটন। এখন সেই মুভিং ফোর্সের সোলজার তুমি যত বাড়াবা তারা তত ইজিলি মুভ করতে পারবে। এবং ডিউ টু দ্যাট রিজন বেসিক্যালি আমরা দেখতে পাই যে পি অরবিট এস এবং পি তোমার এনার্জি ইয়েতে চলে আসে, কাছাকাছি চলে আসে। এই কারণেই আসলে আমরা ইনসুলেটর হয় না এগুলো, কিন্তু ইনসুলেটর হয় ডায়মন্ডের ক্ষেত্রে। এটা বারবার দেখবো, এই স্ট্রাকচারটা আবার দেখবা সেমিকন্ডাক্টরের সাথে মিলে যায়। আমরা সেমিকন্ডাক্টরের দুইটা ডেফিনেশন দিছি, ওগুলো আসলে একটু পরে দেখা যাবে। আমরা সেমিকন্ডাক্টরে মেইনলি বলতাম যে ভ্যালেন্স এবং কন্ডাকশনের গ্যাপ যদি কম হয়, কিন্তু কোথাও কোথাও আবার বলে আসছিলাম ভ্যালেন্স ব্যান্ড ইজ অলমোস্ট ফিল and conduction band is almost empty, তাই না? ওটা কিন্তু আমরা সবসময় দেখাচ্ছি না, ঠিক আছে? ওটা আমরা পরে দেখবো। মানে এই যে সামান্য একটু গ্যাপ রাখছিলাম। যখন ওভারল্যাপ করে তখন কি ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থেকে যায়? ওভারল্যাপ যখন করে তখন স্যার যখন হচ্ছে ওভারল্যাপ করে না সেমিকন্ডাক্টরের স্যার ফার্মি হ্যাঁ লেভেলটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি তো এনার্জি ক্যালকুলেট করলে দেখবা যে যেই পর্যন্ত ইলেকট্রন আছে, ঠিক আছে, আর একদম যেখানে ইলেকট্রন নাই আর কি, মানে যে পর্যন্ত ইলেকট্রন আছে তার টপ সারফেসটা কিন্তু আমরা স্পেসিফিকলি ফার্মি লেভেল বলি ইন কেস অফ মেটাল এট লিস্ট। অবশ্যই যখন এটা ভেতরে ওভারল্যাপিং এর রিজনের মাঝখানে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলছিলাম এই জায়গাটা আমরা পরে যাবো হয়তো। আমরা এখন দেখি আপাতত আমরা শুধু গ্যাপটাকে দিয়ে সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর কি করবো, যে ইনসুলেটরের ক্ষেত্রে গ্যাপটা অনেক বেশি কিন্তু সেমিকন্ডাক্টরের গ্যাপটা অনেক কম।
মেটালের ক্ষেত্রে আমরা বলি যে পার্শিয়ালি ফিল ভ্যালেন্স, ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড অফ ইনসুলেটর আর কমপ্লিটলি ফিল, সেমিকন্ডাক্টর ফাইনালি প্রেজেন্ট ইন সাম রেসপেক্ট পজিশন বিটুইন মেটাল এন্ড ইনসুলেটর। আমরা সেমিকন্ডাক্টর বলতে যাদেরকে বোঝাচ্ছি ওরা ওদের ব্যান্ড গ্যাপের নেচারটা হবে মেটাল এবং ইনসুলেটরের মধ্যে। আমরা ফার্মি লেভেলের যে ডেফিনেশন গুলো দিয়েছি অনেক ভাবে দিয়েছি, কখনো বলছি ম্যাক্সিমাম লেভেলটা, তারপরে আমরা ফার্মি ফাংশন কিভাবে মুভ করছে সেগুলো দেখাইছি অনেকটা কার্ভের মতো করে। কিন্তু সেমিকন্ডাক্টরে কিন্তু বিহেভিয়ারগুলো একটু ডিফারেন্ট, কখনো কখনো ফার্মি লেভেলের নিচে থেকে উপর পর্যন্ত লিনিয়ারলি মুভ করে। তো এই জিনিসগুলো আমরা দেখবো যে ফার্মি লেভেলের বিহেভিয়ার মেটালের ক্ষেত্রে যা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি তা হবে না, ঠিক আছে। সেমিকন্ডাক্টরস হ্যাভ at low temperature, খেয়াল করে সেমিকন্ডাক্টরের কাছে টেম্পারেচার। আচ্ছা, একটা জিনিস তোমাদের মনে আছে যে কন্ডাক্টিভিটিতে দুইটা টার্ম খুব ইম্পর্টেন্ট, কি কি বলতো? একটা হচ্ছে চার্জ ডেনসিটি, একটা চার্জ মোবিলিটি। চার্জ ডেনসিটি, আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। মেটালের ক্ষেত্রে কোনটা রিচ? ডেনসিটি। চার্জ ডেনসিটি। সো মেটালকে যদি ইমপ্রুভ করতে হয় কোনটা ইমপ্রুভ করতে হবে? ইজিলি প্রয়োজন আমাদের মোবিলিটি, রাইট। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কোনটা ভালো থাকে আমার, চার্জ ক্যারিয়ার না মোবিলিটি? মোবিলিটি, চার্জ ক্যারিয়ার কম থাকে, সেটাকে আমাদের প্রয়োজন হলে বাড়াতে হবে, এটা একটা। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে আমরা দেখেছি যে মেটালের টেম্পারেচার বাড়লে কি হয়, মোবিলিটি কমে যায়। এখানে আমরা সেমিকন্ডাক্টর বিহেভিয়ারটা দেখবো কিভাবে চেঞ্জ হয়। মেটাল সেমিকন্ডাক্টর ডিফারেন্টলি বিহেভ করে। সো সেমিকন্ডাক্টরের দুইটা জিনিসের খুব ইম্প্যাক্ট আছে, একটা হচ্ছে ডোপিং, একটা হচ্ছে টেম্পারেচার। ডোপিং এর কাজ হচ্ছে ক্যারিয়ার কনসাম্পশন ইনক্রিজ করা, টেম্পারেচার কাজ হচ্ছে মোবিলিটি ইনক্রিজ করা। এবং আমরা দুই ধরনের সেমিকন্ডাক্টরের কথা বলি, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক অফ যেটাতে কোনো ডোপিং করা হয় নাই, ওটাতে ক্যারিয়ার কনসাম্পশন খুব কম থাকে, এক্সট্রিনসিকে অনেক বেশি থাকে। আমি তোমাদের এবারে এই স্লাইডগুলো ফার্স্ট টাইম তৈরি করছি বলে আমরা একেবারে সিলেবাসটা নতুন করে তৈরি করা, এই কারণে আসলে এটা বললাম যে লেকচারগুলো আরো এক্সপ্যান্ড করতে হবে। আমি তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব বেশি আনতে পারছি না আসলে, ঠিক আছে। হয়তো আমি নেক্সট ইয়ারগুলোতে ট্রাই করবো, বাট তোমরা যারা আগ্রহী বুঝছো তোমরা একটু দেখতে পারো, অনেকগুলো বইতেই আছে। এই যে ক্যারিয়ার কনসাম্পশনের বিভিন্ন ম্যাথ গুলো আছে, সবগুলো বোঝা যায় না, কমপ্লিকেটেড, বাট কিছু কিছু ম্যাথ কনসেপ্ট ক্লিয়ারে খুব হেল্প করে। আমি যদিও তোমাদেরকে মনে হয় না খুব একটা ম্যাথ করানোর সুযোগ পাবো, হয়তো টার্মের শেষে ট্রাই করতে পারি কিছু। তো এই ধরনের অঙ্কে বেশ কিছু ম্যাথ আছে, যেমন তুমি কন্ডাকশন ব্যান্ডের ক্যারিয়ার কনসাম্পশন ক্যালকুলেট করলা, বা ভ্যালেন্স ব্যান্ডের ক্যারিয়ার কনসাম্পশন ক্যালকুলেট করলা, টেম্পারেচারের সাথে ক্যারিয়ার কনসাম্পশন কিভাবে চেঞ্জ হয় ক্যালকুলেট করলা। ওই ম্যাথ গুলো করলে কনসেপ্ট আরো অনেক ক্লিয়ার হয়ে আসে। তো এখানে যেটা মেইনলি বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টর যখন লো টেম্পারেচারে থাকবা, এ কমপ্লিটলি ফিল ভ্যালেন্স ব্যান্ড এ ন্যারো ব্যান্ড বিটুইন দিস এন্ড, তাহলে এখানে লো টেম্পারেচারের কথা কেন বলা হচ্ছে বলতো? আমরা কিন্তু আগের ডেফিনেশনটা দিয়েছি, কমপ্লিটলি ফিল ভ্যালেন্স, এবং যদিও অলমোস্ট কমপ্লিট বলতে পারি, হোয়াটএভার, কমপ্লিটলি ফিল ভ্যালেন্স এন্ড ন্যারো কমপ্লিটলি আনফিল ভ্যালেন্স ব্যান্ড। কিন্তু এখানে লো টেম্পারেচারের কথা কেন বলছি আমরা বলতে এখন নতুন করে ডেফিনেশনে? হাই টেম্পারেচার হলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন রাইজ করার প্রবাবিলিটি কিছু ইলেকট্রন চলে যাবে, তখন হচ্ছে চলে যাবে কোনটা, এটা ওই ডেফিনেশনটা, অলমোস্ট ফিল কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এন্ড অলমোস্ট এমটি কন্ডাকশন ব্যান্ড, বুঝা গেছে? সো ওই ডেফিনেশনটা চলে আসবে। সো রুম টেম্পারেচারে এই ছবিটা আসলে পারফেক্ট না, রুম টেম্পারেচারে এই ছবিটা পারফেক্ট না। রুম টেম্পারেচারে তুমি এটাকে পারফেক্ট করতে পারো, আর এটা যদি টেম্পারেচার রাইজ করে তখন অল্প কিছু ইলেকট্রন চলে যায়। দিস ইজ অলসো সেমিকন্ডাক্টর, বাট ইট ইজ নট এট রুম টেম্পারেচার, at some certain high temperature, বুঝা গেছে? তো আমরা এখন দেখি যে মেটালের অরবিটালের স্ট্রাকচারটা কেমন সেমিকন্ডাক্টরের। আচ্ছা, আমরা এনার্জিকে প্লট করতাম কিসের এগেইনস্টে মনে আছে? কে স্পেস ডিসটেন্স নাকি? এই ডিসটেন্সটা, এটা হচ্ছে কে স্পেসের ডিসটেন্স। তুমি ডিসটেন্স যখন কাছে আনতে থাকবা, আনতে 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 ল্যাটিস কনস্ট্যান্টের কথা বলা হচ্ছে, মানে যেটা বেসিক্যালি কার্যকর হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে। দেখাচ্ছে এস এবং পি অরবিটালে এনার্জি কিভাবে চেঞ্জ হয়। এস এর চেয়ে পি এর এনার্জি বেশি, রাইট? যখন এগুলো ওপেন, যখন একটা ইলেকট্রন একদম মানে ফ্রিলি মুভ করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তখন তার এনার্জিটা এরকম থাকে। কিন্তু যখন তুমি ইলেকট্রনগুলোকে আস্তে আস্তে নিউক্লিয়াসের কাছে এনে একটা সিলিকন বা জার্মেনিয়ামের মলিকিউল অ্যাটম তৈরি করবা, তখন কি ইলেকট্রনগুলো আস্তে আস্তে কাছাকাছি আসতে থেকে ল্যাটিস কনস্ট্যান্টের কাছাকাছি চলে আসবে না? ঠিক আছে, যখন ওই ডিস্টেন্সে আসবে তখন কি হবে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের পাশে এসে বসবে, বসলে তাদের এনার্জি গুলো ইন্টারঅ্যাক্ট শুরু করবে। আগে ইন্ডিভিজুয়ালি ঘুরে বেড়াচ্ছিল, সবার এস অরবিটালে ইলেকট্রন ছিল মনে করো 1.11 ইলেকট্রন ভোল্ট ফর এক্সাম্পল।
এখন যখন সবাই এক জায়গায় চলে আসে তখন একই জায়গায় তারা সবগুলো ইলেকট্রন একই এনার্জি নিয়ে থাকতে পারে না, তখন স্বাভাবিকভাবে একটা স্মিয়ারিং হয়, বুঝা গেছে? ইলেকট্রন গুলোর স্মিয়ারিং হয়, কারো 1.1 ইলেকট্রন ভোল্ট, কারো 1.11, কারো 1.12, কারো 1.10, বুঝা গেছে? তো বেসিক্যালি একটা ডিসক্রিট ইলেকট্রনের জন্য যেভাবে এনার্জি অরবিটালে এনার্জি ডিফারেন্স থাকে, তুমি কাছে আসলে দেখো এগুলোর অনেক ডিটেল আছে, এগুলো পরে ধীরে ধীরে দেখা যাক। আমরা এভাবে করে এনার্জি স্মিয়ারিং হয়, আমরা বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে যদি চিন্তা করি তাহলে কি দুইটা ডিসক্রিট ব্যান্ডের মতো দেখা যাচ্ছে না এসআরপি কে? কিন্তু এখানে কয়টা ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম বলতো? এখানে দুইটা, এখানে 6টা, বাট এটা তো একটা অ্যাটমের জন্য। কিন্তু যখন মলিকিউল তখন 1000 মলিকিউল হলে এখানে 2000 ইলেকট্রন, রাইট? তাহলে আমি যখন এই জায়গাটায় আসবো তখন আসলে আমি বিবেচনা করতেছি সেই 2000 ইলেকট্রনের কথা। যদি আমি অ্যাটম তৈরি করে ফেলি তখন অনেকগুলো ইলেকট্রন কি করবে? তখন বলেছে যে দুইটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, সেটা হলো এটা অনেকটা হাইব্রিডাইজেশনের মতনই। সেটা হলো যে এখানে একটা এস একটা পি, তাহলে মোট কয়টা অরবিটাল? দুইটা। দুইটার মধ্যে পজিশন কয়টা? 4টা, মানে 3টা পি আর একটা এস অরবিটাল যদি ধরি 4টা। আবার 4টার মধ্যে স্পিন সহ ইলেকট্রনের পজিশন কয়টা? 8টা, রাইট? 8টা। এখন এই 8টা অরবিটাল কি করে? 8টা সেপারেট এসপি অরবিটালের মতো তৈরি করে। এসপি বলবো না আমি, এটা হাইব্রিডাইজেশন হিসেবে প্লেস করা হয় না, এখানে এক্সপ্লেইন করা হয় না। যেটা হয় একটা এস আর 3টা পি এর এনার্জি কম থাকে, একটা এস এবং বাকি 3টা পি এর এনার্জি বেশি থাকে, বুঝে গেছে? মোট 8টা অরবিটাল। এই ছবিটা দেখো আরেকটু বুঝতে পারবা। এস পি 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 এস, আরেকটা গেল ভাই এখানে ছবিতে, আরেকটা কি হলো এখানে? এখানে একটা পি থাকার কথা, 1 2 3 4, 4টা হবে। আমার কনসেপ্টটাকে বুঝতেছো তোমরা? Because of band overlapping, semiconductor, the valence as well as the conduction band of semiconductor consists of mixed hybrid sp states. The 8 highest sp states, highest বাইরের কয়টা? 2টা s 6টা p, 2s and 6p states split into 2 separate sp s plus p bands, each of which consists of 1s and 3p, বুঝে গেছে? এসপি গুলো হাইব্রিডাইজেশন করে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা ভাগে একটা এস 3টা পি আর একটা ভাগে একটা এস 3টা পি। তাহলে এই হাইব্রিডাইজ অরবিটাল প্রত্যেকটা কয়টা করে ইলেকট্রনকে জায়গা দিতে পারবে? স্যার 2টা করে। না, একটা করে। ইনিশিয়াল একটা এস 2টা অরবিটাল দিতে পারতো, কিন্তু এখন এই এস কিন্তু ভেঙে 2টাতে চলে গেছে, একটা নিচের এস একটা উপরের এস, এখন তো একটা করে পারবে তারা। জি স্যার। বুঝে গেছে? একটা করে। পি ছিল 6টা, উপরে 3টা চলে গেছে, নিচে 3টা চলে গেছে, এনার্জি ডিসক্রিট হয়ে। ফলে নিচের এনার্জি গুলোতে একটা করে পি থাকবে, উপরের এনার্জি গুলোতে একটা করে পি থাকবে। অরবিটাল একই, এনার্জিটা ইয়ে হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। সো দ্য লোয়ার এস স্টেট ক্যান অ্যাকোমোডেট 1 ইলেকট্রন পার অ্যাটম, whereas 3 লোয়ার পি স্টেট ক্যান অ্যাকোমোডেট 3 ইলেকট্রন পার অ্যাটম। তাহলে লোয়ার এনার্জিতে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 4টা। তার মানে ভ্যালেন্স ব্যান্ডে 4টা ইলেকট্রন থাকতে পারবে, কন্ডাকশন ব্যান্ডেও ঠিক একইভাবে 4টা ইলেকট্রন থাকতে পারবে। আমরা এই ছবিটা দেখি, দেখো এসপিটা কিভাবে হাইব্রিডাইজ হয়। এনার্জি দেখো, এটা হচ্ছে কে কে তোমার স্পেস। দেখো এস এর ইলেকট্রন, এস এর এনার্জি এই বরাবর যাচ্ছে, একটা পি এর এনার্জি টাচ করে গেছে, দেখছো? সেকেন্ড পিটা আবার এখান দিয়ে যাচ্ছে, তার পিটা এখান দিয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন যখন এই এস এ মুভ করবে, করতে করতে কি পিটে ঢুকে যাবে না? তুমি যদি একটা ইলেকট্রন এসে দাও, সেই ইলেকট্রন কি শুধু এসে থাকবে না, পিতো চলে যাবে, কারণ তাদের একটা কমন পয়েন্ট আছে। যেই কমন পয়েন্ট আছে, হ্যাঁ, যে কমন পয়েন্ট পাবে সাথে সাথে ইলেকট্রনটা পি অরবিটালে ঢুকে যাবে, ঢুকে এই ব্যান্ডের ভিতরে মুভ করবে। এই ব্যান্ডের ভিতরে মুভ করার পর সে একই এনার্জি লেভেলে অন্য পি অরবিটাল পাবে, সো এগুলো তো ঢুকবে। কিন্তু এই 4টা অরবিটাল দেখো কেউ কিন্তু টাচও করে নাই, এই জায়গাতেও নামে নাই। যদি এই জায়গাটায় নামতো তাহলে কিন্তু ইলেকট্রন উপরেরটা তো ঢুকে যেত, বুঝে গেছে? হয় টাচ করতে হবে অথবা ও আশেপাশে পাশের পি অরবিটালকে একই এনার্জিতে পাইতে হবে। এটা পানির মতো করে এক্সাম্পল দিয়েছে, ওয়াটার, যেগুলো যদি তুমি হাইট চিন্তা করো, তুমি যদি এখানে ওয়াটার দাও একবারই পাইপের ভিতরে পাশে ঢুকে যাবে, একই লেভেলে ঢুকবে। যখন এখানে একটা গ্যাপ আছে, ইলেকট্রন যেতে পারে না। তার মানে একটা অ্যাটমে যদি ভূস্তরে 4টা ইলেকট্রন থাকে, লাইক সিলিকন, জার্মেনিয়াম, তারা এই 4টা ইলেকট্রন এই 4টা অরবিটালে দিয়ে ভ্যালেন্স ব্যান্ডটাকে ফিল করে ফেলে। এট দ্য সেম টাইম তার কন্ডাকশন ব্যান্ডের যে 4টা এসপি হাইব্রিড, ওরা আবার কমপ্লিটলি ব্ল্যাঙ্ক থাকে। এটাই হচ্ছে তোমার ওভারঅল, এই যে এইটুকু হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ডের ব্যান্ড স্ট্রাকচার, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ব্যান্ড স্ট্রাকচার। তাহলে বোঝা যাচ্ছে
যে আমাদের সেমিকন্ডাক্টরের ব্যান্ড স্ট্রাকচারটা কিরকম? স্যার এসপি স্প্লিট যেখানে হচ্ছে যে তিনটা একটা করে, ওই স্লাইড থেকে আবার একটু আনবেন। এটা এই স্লাইডটা জি স্যার। এখন স্যার নিচের হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, উপরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এখন Right. ভ্যালেন্স ব্যান্ডের এস থেকে যেটা যাচ্ছে সেটাই ব্রিলিয়েন্স জোন বা কোনো একটা ডাইরেকশনে গিয়ে নিচের পিতে চলে যাচ্ছে। তিনটা পেজ যে কোনো একটা পি চলে আসবে, তারপর আবার জিরোতে গিয়ে ওই বাকি দুটো পিতেও চলে আসতে পারে। হ্যাঁ, আর জিরোতে যাওয়া লাগবে না, কারণ সে মিডলে থাকা অবস্থাও দেখতে পাচ্ছে একই এনার্জি লেভেলে আরেকটা পি আসছে, তাই সে যেতে পারবে। জিরোতে যাওয়া লাগছে এই ধরনের ক্ষেত্রে, দেখো যেমন এস থেকে পিতে যেতে হলে তাকে ডান এন্ডে যেতেই হবে, ব্রিলিয়েন্স জোনের বাউন্ডারিতে যেতেই হবে, নাহলে সে পিককে টাচ করতে পারে না। কিন্তু পরের পিক গুলা কিন্তু একই লেভেলে, দেখো এখন পর্যন্ত যেতে পারবে না, এখানে আসার পরে সে একই লেভেলে আরেকটা পি পাচ্ছে, তো ইলেকট্রন জাম্প করে এই পি থেকে পিতে আসতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার? মানে গ্যাপটা মোটামুটি ছোট হলেই চলে আসতে পারবে না, একই এনার্জি লেভেলে আসতে হবে, হরাইজন্টাল লাইন। ওই বরাবর যদি হরাইজন্টাল লাইন টানলে আরেকটা ব্যান্ডকে ক্রস করে, তাহলে সে ফ্লো করে চলে যাবে আরেকটা। এটা তো হরাইজন্টাল গ্যাপে তো এনার্জি গ্যাপ জিরো, হরাইজন্টাল লাইনের উপর, রাইট? জি স্যার। হরাইজন্টাল লাইন বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে আমাদের যে কিভাবে আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখতে পাই যে ইলেকট্রন গুলো কিভাবে থাকে। এই কারণেই সিলিকন, জার্মেনিয়াম ওদের 4টা করে ইলেকট্রন থাকে কোথায়? ওদের ভ্যালেন্স ব্যান্ড ফুল হয়ে থাকে, ঠিক আছে, এবং ওদের কন্ডাকশন ব্যান্ডটা ব্ল্যাঙ্ক থাকে। এবং গ্যাপটা কেন কম বুঝতেছো এখন? কারণ নরমাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, এটা হয় এস অরবিটাল, এটা হয় পি অরবিটাল, তারপর হয় ডি অরবিটাল, তাই না? তাহলে এস এর সাথে পি এর যে গ্যাপ, পি এর সাথে ডি এর যে গ্যাপ, এটা একরকম। আর যখন এসপি মিলেমিশে হাইব্রিডাইজ হয়ে নিজেদের মধ্যে আবার গ্যাপ করে, তখন আর গ্যাপটা কিন্তু অরিজিনাল এসআরপি এর মতো গ্যাপ হয় না। অরিজিনাল এসপি এর গ্যাপ যা থাকে, পি এর সাথে ডি এর যে গ্যাপ থাকে সেটা না, এটা হচ্ছে এসপি মিলে ছিল প্রথমে একরকম হয়ে গেল, তারপর হাইব্রিডাইজ হয়ে তারা নিজেরা একটু সরে গেল। এই কারণে নরমাল ম্যাটেরিয়ালের মতো করে, নরমাল ব্যান্ডের মতো করে গ্যাপটা হয় না, ইনসুলেটরের মতো এখানে গ্যাপটা কমে আসে। যদিও আমরা ডায়মন্ডের ক্ষেত্রে সিমিলার স্ট্রাকচার, এই ধরনের হাইব্রিডাইজ হওয়ার পরেও ডায়মন্ডের ক্ষেত্রে স্ট্রাকচারটা বাড়ে, এটা আমরা দেখাবো যে অ্যাটমিক নাম্বারের উপরে এটা ডিপেন্ড করে যে গ্যাপটা আবার কতটা বেড়ে যাবে। গ্যাপটা যখন বেড়ে যায় তখন আবার সেটা ইনসুলেটরের দিকে চলে যায়। সো ওটাই বলা হচ্ছে যে 4n সংখ্যক ইলেকট্রন এখানে থাকবে আর 4n সংখ্যক অ্যাভেলেবল সাইট এখানে থাকবে। এই যে all material which have covalent bonds have in common they have above mentioned hybrid bands. An important difference is the magnitude of the gap energy that decreases with increasing atomic number. Atomic number বাড়তে থাকলে ব্যান্ড গ্যাপটা কমবে। যেমন এই এক্সাম্পলটা দেখো, একই সিরিজে কার্বনের ব্যান্ড গ্যাপ হচ্ছে 5.48, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে সিলিকনের হচ্ছে 1.17, জার্মেনিয়ামের 0.74, টিন হচ্ছে 0.08, এটা তো মেটাল। সিলিকন জার্মেনিয়াম হচ্ছে কি সেমিকন্ডাক্টর, আর ডায়মন্ড হচ্ছে ইনসুলেটর। যদিও এটা আবার একটু ডিফারেন্স আছে কিছু, এটা পরে দরকার নেই আপাতত। সো এভাবে করে মোটামুটি আমরা বুঝতে পারি যে সেমিকন্ডাক্টর তাহলে কিভাবে বিহেভ করছে, রাইট? সো আমরা এই যেগুলো রেখে দিয়েছি এখানে, আমি তো পরবর্তী কিছু ম্যাথ দিব, ম্যাথগুলো দিলে এগুলো ক্লিয়ার হবে আরো। আরেকটা হলো যে সেমিকন্ডাক্টর বিকাম কন্ডাক্টিং অ্যাট এলিভেটেড টেম্পারেচার, যেটা কমপ্লিটলি আনলাইক মেটালস। মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে কি হয়, আমাদের কন্ডাক্টিভিটি কমে যায়, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। আমরা ইন্ট্রিনসিক কথা বলছি এখন, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, সো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মানে ডেফিনিশনই দেয়নি আসলে। ইন্ট্রিনসিক হচ্ছে যেটাতে পিওর আর কি, কোনো রকম ডোপিং হয় নাই। পিওর বলা ঠিক না, পিওর তো আসলে সবই, পিওর বলতে তো বোঝায় ইম্পিউরিটি নাই, আবার ইন্টেনশনাল ডোপিং করে এক্সটেন্সিভ করা হয়। যাক, এখানে কোনো ডোপিং থাকবে না। ইন অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর দ্য কন্ডাকশন মেকানিজম ইজ প্রিডোমিনেটেড বাই দ্য প্রপার্টিজ অফ দ্য পিওর মেটাল। আমরা দেখি কিভাবে। ফর এ সেমিকন্ডাক্টর টু বিকাম কন্ডাক্টিং, ইলেকট্রন মাস্ট বি এক্সাইটেড ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড ইনটু দ্য কন্ডাকশন ব্যান্ড। সো ফার্স্ট স্টেপ কি, আমার ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ডে নিয়ে যেতে হবে। And they can be accelerated by an external electric field, যেটা আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে আমরা প্রথমে যখন অ্যাপ্লাই করবো একটা এনার্জি, তখন ইলেকট্রনটা কি করবে, ভ্যালেন্স থেকে কন্ডাকশনে যাবে। তারপর তুমি যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবা, তখন কন্ডাকশন ব্যান্ডের ভিতরে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। দ্যাট ইজ দ্য কন্ডাক্টিভিটি। সে অলরেডি কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, যেখানে স্পেস আছে। আর যখন ইলেকট্রন চলে যাবে, তখন ভ্যালেন্স ব্যান্ডে কি থাকবে বলতো, হোল।
ইলেকট্রন যখন চলে যাবে সে ভ্যালেন্স ব্যান্ডে হোল লেফট করবে। সো এরপর যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবা তখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে ভ্যালেন্স ব্যান্ডে হোল কি করবে, অপোজিট ডিরেকশনে ফ্লো করবে, রাইট? So electron holes which are left behind the valence band contribute to the conduction. Likewise, electron conduction band চলে যায়, হোল ভ্যালেন্স ব্যান্ডে চলে যায়। এখন ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে আমাদের কন্ডাক্টিভিটি দিবে। আমরা যখন বলি ইলেকট্রন একদিকে গেলে হোল উল্টো দিকে যায়, সো হোলের ডিরেকশনটা হবে অপোজিট দিকে। They migrate in the opposite direction to the electrons. আচ্ছা, the energy for the excitation of electron from the valence band in the conduction band is usually from thermal energy. হ্যাঁ, বলা হচ্ছে থার্মাল এনার্জিটা আছে আমাদের, আমরা রুম টেম্পারেচার থেকে যেটা বলছি যে টেম্পারেচার বাড়াতে থাকলেই ভ্যালেন্স ব্যান্ড থেকে অল্প ডিস্টেন্স তো ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। তারপরে তুমি যখন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো খুব দ্রুত কন্ডাকশন হয়। এবং যেহেতু ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডের গ্যাপ খুবই কম, ফলে টেম্পারেচার বাড়ানো মাত্রই ভ্যালেন্স ব্যান্ড থেকে কুইকলি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে থাকে, ভেরি ফাস্ট। এগুলো ম্যাথ দিয়ে খুব ভালো মতো দেখানো যায় যে টেম্পারেচার রাইজ করলে কিভাবে র্যাপিডলি ইলেকট্রন সংখ্যা কন্ডাকশন ব্যান্ডে বাড়তে থাকে। আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি রুম টেম্পারেচারে সিলিকনের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা কত, জার্মেনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত। এভাবে আমরা দেখাতে পারি যে কোন এলিমেন্টটা কত ভালো সেমিকন্ডাক্টর, কোনটা পুয়ার সেমিকন্ডাক্টর, যার ইলেকট্রন যত কম সে পুয়ার। এবং টেম্পারেচার বাড়লে খুব র্যাপিডলি ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে কন্ডাকশন ব্যান্ডে। সো টেম্পারেচার বাড়লে ইলেকট্রন জাম্প করবে, আর তোমার অ্যাপ্লাইড ফোর্স দিয়ে তো কন্ডাক্টিভিটি হচ্ছে। এই যে মুভমেন্ট যেটা থার্মাল এনার্জির মাধ্যমে, এই মেকানিজমটাকে বলা হয় ইন্টারব্যান্ড ট্রানজিশন। এখন আমরা এখানকার ফার্মি এনার্জিটা একটু দেখবো যে ফার্মি এনার্জি লেভেলটা কোথায় আছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, ঠিক আছে? এখানেও ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ড, ফার্মি এনার্জি। আমরা ফার্মি এনার্জির এই ডেফিনেশনটা এখন সরাসরি ইউজ করব। মেটালের ক্ষেত্রে অনেক সময় বলছি, মনে আছে যে ইলেকট্রনের উপরের বাউন্ডারিটাই হচ্ছে ফার্মি লেভেল, রাইট? তোমরা একটু আগে যেটা বললা যে ওভারল্যাপিং হলে ফার্মি লেভেলটা কই থাকবে? ওভারল্যাপিং হলে যে জায়গাটায় তুমি ইলেকট্রন দেখতে পাচ্ছ ওই জায়গাটাকেই ফার্মি লেভেল ধরো, কোনো সমস্যা নাই। ওই যে লালের রেড লাইনটা, ঠিক আছে? মেটালের ক্ষেত্রে আমরা এইভাবেই ডেফিনেশন দেই, কারণ মেটালের মেকানিজমে সমস্যা হয় না। সেমিকন্ডাক্টরে যেরকম বলতেছি টেম্পারেচার একটু বাড়া মাত্র ইলেকট্রন উপরে চলে যাবে, কন্ডাক্টিভিটি বেড়ে যাবে, ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেড়ে যাবে। মেটালের ক্ষেত্রে কি এরকম কিছু হচ্ছে? হচ্ছে না। এ কারণে মেটালের ক্ষেত্রে আমি যদি বলি যে এই দাগটাই হচ্ছে ফার্মি লেভেল, কিছু যায় আসে না। আমি যদি বলি এই পর্যন্ত ইলেকট্রন আছে, উপরে ইলেকট্রন নাই, তাদের মাঝামাঝি ফার্মি লেভেল, তাতেও কিছু যায় আসে না। এই জন্য ফার্মি লেভেলকে বিভিন্নভাবে ডিফাইন করে গেছে। কিন্তু সেমিকন্ডাক্টর ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেমিকন্ডাক্টরে আমরা অলওয়েজই একটা ডেফিনেশন ইউজ করব, সেটা হলো যে ফার্মি এনার্জি ইজ দ্য এনার্জি ফর হুইচ ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ ইকুয়াল টু হাফ। ইকুয়াল টু হাফ মানে কোন জায়গায় বলতো? একদম ভ্যালেন্স এবং কন্ডাকশনের মাঝামাঝি, তাই না? ভ্যালেন্স এবং কন্ডাকশনের মাঝামাঝি। The probability that any state in the valence band of an electron, আসলে ছবিটা দেখাই আগে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে ইএফটা কি? ফার্মি লেভেল। আচ্ছা, ফার্মি লেভেল। পরবর্তী কোন একটা স্লাইড আছে, ওটা পরে আসি। এটা হচ্ছে ফার্মি লেভেল এনার্জি। তাহলে এই জায়গাতে ইলেকট্রন থাকার পসিবিলিটি কত? 1। মানে এখানে নামতে নামতে যখন 1 হয় তখন থেকেই ভ্যালেন্স ব্যান্ডটা শুরু হয়। বেসিক্যালি কনসেপ্টটা সেটাই। তোমার প্রবাবিলিটি বাড়তে বাড়তে যে জায়গাটায় পসিবিলিটি সবচেয়ে বেশি সেটাই ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? আচ্ছা, যদিও আমরা আবার জানি ব্যান্ডের মাঝখানে সবচেয়ে বেশি পসিবিলিটি কোথায়? মিডলে, তাই না? এটাও কোনো একটা গ্রাফে দেখানো যাবে, কোন একটা প্রুফের ক্ষেত্রে। আমি এই যে দেখো যে আমরা ইলেকট্রন ডেনসিটি ক্যালকুলেট করেছি, কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন ডেনসিটি সেন্টারের দিকে বাড়তে থাকে, ভ্যালেন্স ব্যান্ডেরটা এইভাবে বাড়তে থাকে। যখন আমরা পরে যাবো, অত ডিটেইলে দরকার নেই। তো এখন যেটা আমরা দেখতেছি এই জায়গাটায়, এটা হচ্ছে ফার্মি লেভেল এনার্জি, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। একটা জিনিস একটু বলি তোমাদেরকে যে ম্যাথমেটিক্যালি আমরা বলছি এখানে সম্ভাবনা 1, এখানে 0। এই জায়গাগুলোতে কি কিছু কিছু সম্ভাবনা আছে, তাই না? দেখবা বইতেও লেখা হয় যে এই সম্ভাবনা থাকার মানে এই না যে এখানে তুমি ইলেকট্রন পাবা। এটা একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, হ্যাঁ, এটা লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, সেটা আমরা বোঝাই। তুমি এখানেই ইলেকট্রন পাবা, এখানে ইলেকট্রন পাবা, এখানে পাবা না। এখানে আসলে পসিবিলিটিও নিজেও যত বলে তত না পাওয়ার চান্স আছে। বেসিক্যালি তুমি যখন বিভিন্ন ভাবে এনার্জি দিবা তখন হচ্ছে ইলেকট্রন গুলো জাম্প করে করে উঠবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট বেসিক্যালি ইলেকট্রনটা কোথায় থাকবে? ভ্যালেন্স ব্যান্ডে। কারণ ইলেকট্রনকে আসলে মাঝে মাঝে ঘোরাঘুরি করবে, বলো? ইলেকট্রন কি ভ্যালেন্স কন্ডাকশনের মাঝে ঘোরাঘুরি করে না? ইলেকট্রন গুলো এখানেই থাকে। তবে হ্যাঁ, যদি তুমি থার্মাল এনার্জি দাও
তখন কিছু কিছু ইলেকট্রনের এনার্জি বাড়বে, এই প্রবাবিলিটি অনুযায়ী মুভ করবে, তখন আলাদা বিষয়। সো বেসিক্যালি কিন্তু প্রবাবিলিটি 1 মানে ইলেকট্রন পাবো, প্রবাবিলিটি 0 মানে ইলেকট্রন নাই, কিন্তু মাঝামাঝি জায়গাগুলো কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এখানে ঠিক ওই অনুযায়ী কি ইলেকট্রন সবসময় পাওয়া যায় তা না। The probability that any state in the valence band of an intrinsic semiconductor, আচ্ছা একটা মিনিট, তোমাদের ফাংশনটা খুব ভালো মতো মনে রাখবা। এই যে ফার্মি ফাংশন আমরা দুই ভাবে ক্যালকুলেট করছি, একটা t = 0, একটা t > 0, মনে আছে? জি স্যার। আচ্ছা বলো তো, t = 0 বসালে আমরা কত বসাই? t → 0 বসাই, রাইট? জি স্যার। t → 0 তে কোন টার্মটাকে ইগনোর করা যায়? 1 কে করা যায় নাকি যায় না? 1 কে করা যায়। 1 কে করা যায়। কেন 1 কে করা যায়? রাইট, 1 কে কেন করা যায়? কারণ হলো আমি 1/kt খুব ছোট, kt অনেক ছোট, তাই 1/kt অনেক অনেক বড়, e⁻ 1/kt টার্মটা অনেক বড়, তাই 1 কে ইগনোর করা যায়। কিন্তু যদি রুম টেম্পারেচারে কাজকর্ম হয় তখন কি তুমি 1 কে ইগনোর করতে পারবা? না স্যার, পারবা না, এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে টেম্পারেচার যদি বেড়ে যায় তখন কিন্তু আমাদের স্মিয়ারিং ইফেক্ট আসতেছে, এবং তখন কিন্তু আর এত লার্জ থাকছে না। তো এটা একটু কেয়ারফুল। হ্যাঁ, যে আমরা মেটালের ক্ষেত্রে যখন এই প্রুফগুলো করছি, কারণ আমি তোমাদের নেক্সট ক্লাসে একটা প্রুফ করাবো। এই প্রুফ করার সময় মনে আছে এই যে আমরা যখন NE বের করলাম 2JDFE, তখন এই ফাংশনটাকে 1 ধরে নিচ্ছি না আমরা? জি স্যার। কিন্তু সেমিকন্ডাক্টরের জন্য যখন ক্যালকুলেট করবো তখন কিন্তু আর 1 ধরতে পারবা না, বরঞ্চ সেমিকন্ডাক্টরের সময় তুমি 1টাকে ইয়ে করবা। না 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 না, ওয়েট, আমি যদি টেম্পারেচার বাড়ায় দেই তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। আমরা যদি t → 0 তে ধরি তাহলে ইগনোর করা যাবে। জি স্যার। না হলে তোমাকে ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, 1টাকে ইগনোর করলে কি সমস্যা হবে এমনিতে? টেম্পারেচার আমি যদি খুব বড় পজিটিভ নাম্বার হয় exp এর টার্মটা, তাহলে ইগনোর করা যাবে। আর যদি e - c এর ডেরিভেটিভ যদি খুব বড় একটা নেগেটিভ নাম্বার হয়, তাহলে স্যার তো এত ভেতরের টার্মটা 0 হয়ে যাবে, কিন্তু নিচে যে 1 পড়ে থাকবে সেটাই তো গিয়ে স্যার এই ফার্মিলের নিচে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 1 করে দেবে। 1 করে দিবে। তাহলে পসিবিলিটি 1 হচ্ছে কখন? টেম্পারেচারের কথা যদি বলি, টেন্স টু 0 তে নাকি রুম টেম্পারেচারে? টেন্স টু 0 তে এটা অনেক বড় সংখ্যা, টেন্স টু 0 তে এটা অনেক বড় সংখ্যা, তার মানে এটা অনেক বড় নাম্বার। 1/∞ = 0, রাইট। না না, ঠিক আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে t যখন টেন্স টু 0 তখন এটা কি 1/0 সমান অলমোস্ট ইনফিনিটি, তাই না? জি স্যার। তার মানে এক্সপোনেনশিয়াল টার্মটা তো 0 হয়ে যায়, এটা বলতে চাচ্ছিলাম আমি। আসলে ইগনোরের কথা বলবো। e - ef যদি নেগেটিভ হয় তবে এক্সপোনেনশিয়ালের ভেতরে যে টার্মটা থাকে সেটা -ইনফিনিটি হয়ে যায়, ফলে টোটাল এক্সপোনেনশিয়ালের 0 হয়ে যায়, টার্মটা 0 হয়ে যায়। 0 হয়ে যায়, রাইট 0 হয়ে যায়। কিন্তু যদি তোমার t যদি গ্রেটার দ্যান 0 রুম টেম্পারেচারের দিকে চলে আসে তখন তো এটা 0 হবে না। না স্যার। ঠিক আছে, সো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু আমরা টেম্পারেচার বাড়ায় দিচ্ছি, সো এই টার্মটা কি ইগনোর করতে পারবো না। মেটালের ক্ষেত্রে আমরা এই টার্মটা 1 ধরে ফেলছি, মনে আছে পুশ করার সময়? জি স্যার। দেখো মেটালের ক্ষেত্রে আমরা এই টার্মটা নাই করে দিচ্ছি, এই যে NE = 2JD। মেটালের সময় আমরা এই টার্মটাকে নাই করে ফেলছি, কিভাবে? t → 0 ধরে প্রুফ করছি। হ্যাঁ, কিন্তু পরে আমরা বলছিলাম যে হাই টেম্পারেচার ধরলে একই ক্যালকুলেশন আসবে, কিন্তু আমরা যখন সেমিকন্ডাক্টর অঙ্ক করবো তখন দেখবো আমরা এই টার্মটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার কারণে তখন এটাকে ইগনোর করে আমরা এক্সপোনেনশিয়াল মাইনাস এই টার্ম রেখে দিই। ঠিক আছে, এটা জাস্ট বলে গেলাম, একটু পরেই পাবা। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে the probability that any state in the valence band of an intrinsic semiconductor at t = 0 মানে t → 0 is occupied by electron at 100%, right? E যদি less than ev হয়, ev মানে কোনটা? ev হচ্ছে এই জায়গাটা, আমরা ef বলছি না, আমরা বলছি ev এর নিচে যদি এনার্জি থাকে তাহলে পসিবিলিটি কি অবশ্যই 100% না? জি স্যার। ফার্মি ইকুয়েশন থেকে পাবো। At higher temperature, however, some of the electron close to the top of the valence band have been excited into the conduction band. টেম্পারেচার যদি বাড়ে অল্প কিছু উপরের ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। তাহলে আমি যদি টেম্পারেচার বাড়াই, আমি যদি t কে, তাহলে এই জায়গাটায় এই যে খেয়াল করো ev তে ইলেকট্রনের পসিবিলিটি কত হবে? +1 নাকি 1 এর চেয়ে কম? 1 এর চেয়ে সামান্য কম। কেন? কেন টেম্পারেচার বাড়লে টেম্পারেচার বাড়ালে যে টেম্পারেচার 0 হয় তাহলে 1 ই থাকবে। হ্যাঁ, তাহলে এই যে ভার্টিক্যাল লাইনটা, এই ভার্টিক্যাল লাইনটা ইন্ডিকেট করতেছে যে ইভি তে ভার্টিক্যাল লাইন ইন্ডিকেট করতেছে প্রবাবিলিটি কত? 1। জি। কিন্তু যদি টেম্পারেচার বাড়াও তাহলে কি কয়েকটা ইলেকট্রন জাম্প করে চলে যাবে সেমিকন্ডাক্টর, সে কারণে তখন ডটেড লাইনটা একটু সরায় আনছি, দেখো পসিবিলিটি 1 থেকে কমে গেছে। আবার এখানে ছিল 0,
অল্প কিছু ইলেকট্রন আসার কারণে একটু ইলেকট্রন পসিবিলিটি আসছে। তো এই ডটেড লাইনটা দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি যে আসলে লাইনটা কিন্তু এই দুইটা পয়েন্টকে ইন্ডিকেট অ্যাড করি নাই, একটু নামায় দিচ্ছি, এই সেট করে নিচ্ছি। কেন? পসিবিলিটিটা যেন 0.98 হয়, এখানে যেন জিরোর জায়গায় পসিবিলিটি কত আসে, ধরো 0.02 হয়। বোঝা গেছে স্যার? তার মানে সেমিকন্ডাক্টরে আমরা মেটালের ক্ষেত্রে চাইলে ভ্যালেন্স কন্ডাকশনে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিতে পারতাম, ফর এক্সাম্পল স্টাডির জন্য এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিতে পারতাম। কিন্তু সেমিকন্ডাক্টরে যে গ্যাপটা আমাদের কম, এখানে জাম্প করবে টেম্পারেচারের কারণে খুব ইজিলি, এবং দেখতে পাই যে আমরা এই জায়গাটায় পসিবিলিটি আসলে 1 এর চেয়ে স্লাইড কমে যাবে। সেটাই বলছি, দ্য কালেক্টিং লাইন ডাজ নট ইমপ্লাই দ্যাট ইলেকট্রনস ক্যান বি ফাউন্ড ইন দ্য ফরবিডেন ব্যান্ড সিন্স Fs is merely the probability of occupying of an available energy state। যেটা বলছিলাম যে মাঝখানেটা হচ্ছে জাস্ট ফরবিডেন ব্যান্ড, এখানে জাস্ট পসিবিলিটি শো করে, বাট এটা এখানে ঠিক ইকুয়ালি ইলেকট্রন পাওয়া যাবে তা না, এটা একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। জাস্ট our discussion leads to conclusion that the Fermi energy is in the center of the forbidden band। Fermi energy থাকবে একদম সেন্টারে, ঠিক আছে? এবং for intrinsic semiconductor minus Eg/2। আচ্ছা, এটা একটু খেয়াল করো, আমরা সেমিকন্ডাক্টর স্টাডি করার সময় আমরা এই জায়গাটায় E = 0 স্কেল বসাই। এটা কি E এর স্কেল না, y অ্যাক্সিস? জি স্যার। এই জায়গাটাকে E = 0 ধরি আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে। যদি এটা E = 0 হয়, ব্যান্ড গ্যাপ যদি Eg হয়, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ EF কত হবে? -Eg/2। জি স্যার। এটা যদি 0 হয়, এটা 0 1 2 3 এভাবে অ্যাক্সিস, আর এটা 0 -1 -2 -3। ইলেকট্রন ভোল্ট যদি -3 ইলেকট্রন ভোল্ট যদি EV এর ভ্যালু হয়, তাহলে EF কত? -1.5 না? এটা হচ্ছে আমাদের কনভেনশন। আমরা কন্ডাকশন ব্যান্ডের বটম লাইনে E = 0 ধরব। সেটাই বলা হচ্ছে ক্যালকুলেশনের সময়, যে কোন লাইনে ছিল, In other words, for intrinsic semiconductor, EF = -Eg/2 when 0 point of the energy scale is placed at the bottom of the conduction band. To say somewhat differently, যদি T greater than 0 হয়, same number of current carrier can be found in the valence as well as in the conduction band। এই কথাটা মানে কি বোঝো? ভ্যালেন্স ব্যান্ডে যতগুলো হোল থাকবে, কন্ডাকশন ব্যান্ডে ততগুলো ইলেকট্রন থাকবে যারা ক্যারিয়ার হিসেবে কাজ করবে। ওকে। ভ্যালেন্স ব্যান্ডে তো শুরুতে অনেক ইলেকট্রন আছে, সবাই কি ক্যারিয়ার? না স্যার। এর মধ্যে যদি 5টা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায়, তাহলে কন্ডাকশন ব্যান্ডে ক্যারিয়ার কয়টা? 5টা। আর যাওয়ার সময় সে ভ্যালেন্স ব্যান্ডে হোল রেখে গেছে কয়টা? 5টা। তাহলে 5টা ইলেকট্রন আর 5টা হোল যদি দুই দিকে থাকে, ভ্যালেন্স ব্যান্ডের বাকি ইলেকট্রন ভুলে যাও, ওরা ক্যারিয়ার কনসেন্ট্রেশন না এখন। তাহলে 5টা ইলেকট্রন উপরে 5টা হোল নিচে, তাহলে আমার ফার্মি লেভেলটা কোথায় হবে? একদম মিডলে। জি স্যার। তোমরা নিশ্চয়ই ইন্টার এক্সপেন্সিভ সেমিকন্ডাক্টর কি একটু পড়ছো এইচএসসি লেভেলে? ওখানে তোমরা দেখছো যে এখানে দেখছো না, তখন এক্সপেন্সিভ, তখন দেখছো না এখানে ডটেড লাইন থাকে একটা অ্যাকসেপ্টর অথবা ডোনারের জন্য, অ্যাকসেপ্টর লেভেল বা ডোনার লেভেলের জন্য, ফলে ফার্মি লেভেলটা মিডল ঢুকে যায়। আমরা কিন্তু এইচএসসি তে পড়াই সম্ভবত এটা, যখন তুমি সিলিকনের মধ্যে ফসফরাস ড্রপ করো অথবা সিলিকনের মধ্যে জার্মেনিয়াম ড্রপ করো, একটা করে ইলেকট্রন এক্সট্রা আসে, সেই ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডের নিচে একটা এক্সট্রা লেয়ার ফর্ম করে। পড়ছো না এগুলো ইন্টারভিউ বইতে? না স্যার, আমাদের তো স্যার সিলেবাস চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, মানে তুমি যদি এটা তো সিলিকনের স্ট্রাকচার, তাই না? মনে করো 4টা করে ইলেকট্রন। এখন তুমি যদি ফসফরাস অ্যাড করো বা নাইট্রোজেন অ্যাড করো, তাদের বৈশিষ্ট্যে 5টা করে ইলেকট্রন, তখন 4টা করে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে যায়, একটা ইলেকট্রনের জায়গা পায় না, ওই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডের ঠিক নিচে এসে বসে। তখন এখানে ডট 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 দিয়ে একটা এনার্জি তৈরি করা হয়। তখন দেখা যায় যে নাম্বার অফ ইলেকট্রন, এখন এখানে 4টা, এখানে 4টা হোল, তখন কি হবে? উপরে ইলেকট্রন বেড়ে যাবে, ফলে ফার্মি লেভেলটা পুশড হবে উপরের দিকে। আচ্ছা, ওটা আমরা পরে দেখবো। তো এখানে বলা হচ্ছে যে এখানে কি আমার উপরে এবং নিচে ইলেকট্রন এবং হোল সমান, সো ফার্মি এনার্জি থাকবে ঠিক মাঝামাঝিতে, ব্যান্ডের মাঝামাঝিতে। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো যে আমরা কিভাবে ক্যালকুলেট করে একটা ফর্মুলা বের করতে পারি, যে ফর্মুলার মাধ্যমে আমরা নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম ইন কন্ডাকশন এন্ড ভ্যালেন্স ব্যান্ড ক্যালকুলেট করতে পারি। তখন আমরা এই যে শুধুমাত্র মাস, ইফেক্টিভ মাস থেকে টেম্পারেচার জেনে নিয়ে আমরা কনস্ট্যান্ট গুলো দিয়ে ম্যাটেরিয়ালে ব্যান্ড গ্যাপ জানা থাকলে, সিলিকন, জার্মেনিয়াম, বিভিন্ন জন এদের ব্যান্ড গ্যাপ বসায় বসায় বের করতে পারবো কার কন্ডাকশন ব্যান্ডে কয়টা ইলেকট্রন, কার ভ্যালেন্স ব্যান্ডে কয়টা ইলেকট্রন আছে। ঠিক আছে, আমরা সেখানে গিয়ে আমরা বুঝবো। এরপর
কন্ডাক্টিভিটি সম্পর্কে একটু আইডিয়া নিব ইন্ট্রিনসিকের। ঠিক আছে, আজকে পর্যন্তই। তোমাদের রোল পরে একজন কে ছিল, রোল 12 না? রোল 12 কি আছো? ইয়েস স্যার। 12 ঠিক আছে। তোমরা তো সফট কপি গুলো পেয়েছো তাই না অনলাইনে বইয়ে? টেক্সট বুক হিসেবে স্যামুয়েলের বইটা খুব ভালো, বেশ ইজি। বাকি বইগুলো আসলে একটু ডিফিকাল্ট, সবগুলো বোঝা যায় না। সো যারা অল্প পড়তে চাও তারা স্যামুয়েলের বইটা কি মেইনলি টার্গেট করে পড়বা, তাহলে তোমার জন্য বোঝা ইজি হবে। আচ্ছা রোলফ হামেল, ওই বইটা রোলফ হামেলের বইটা, রোলফ এইচ হামেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ফলো করো। এটাতে কিন্তু আমি এখনকার অধ্যায়গুলো সব পড়াচ্ছি, এখান থেকে চ্যাপ্টার গুলো। আমরা ম্যাগনেটিকটা শুধু অন্য বইতে চলে যাব। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা তো বুঝতে পেরেছো ঠিক মতো? অ্যাসাইনমেন্ট তোমরা সোমবারের মধ্যে জমা দিবা, 5টা করে প্রবলেম, রাইট? ঠিক আছে, একদম হিজিবিজি করে কিছু বানায় ফেলার দরকার নেই। কত সুন্দর একটা ম্যাথ ক্লিয়ারলি এক্সপ্লেন করা যায়, দ্যাটস ফাইন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। Record